টানা ৬৬ দিন ছুটির পরে আবার নতুন করে শুরু করেছে রাষ্ট্র। আজকে তার ছিল প্রথম দিন। এটি একটি বাস্তবতা। অন্য বাস্তবতা হচ্ছে আজকে একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত। এটিও একটি বাস্তবতা। এখন দুটি প্রশ্ন আমাদের সামনে আসে। জীবন এবং জীবিকার সমন্বয় করতে গিয়ে রাষ্ট্র যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। অর্থনীতি, জীবন বাঁচানো, তার সঙ্গে সঙ্গে সংক্রমণকে প্রশমিত রাখা। এই চ্যালেঞ্জটি আসলে কিভাবে বাস্তবায়ন করতে পারবো আমরা, সেটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে লকডাউন একটু বাড়ালে আসলে কি হতো, জনজীবনকে নিরাপদ করা যেত কিনা। অন্য আলোচনা আছে লকডাউন বাড়ালে অর্থনীতির জীবনটা আসলে অনেক ক্ষেত্রেই হুমকির মুখে পড়তো। রাষ্ট্রের সামনে এই সমন্বয় করা ছাড়া অন্য কোনো উপায় ছিল কিনা। আবার অন্য একটি আলোচনা এখানে আসছে, সেটি হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ যখন লকডাউনটাকে শিথিল করলো বা তুলে নিল, তখন সেই দেশে সংক্রমণটি ছিল নিয়ন্ত্রিত, মৃত্যুর হারও ছিল কম। আমরা এমন একটি বাস্তবতায় সংক্রমণ এবং আক্রান্তের যে বাস্তবতায় আমরা আছি, সেখানে আসলে লকডাউন তুলে নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত মাঠ পর্যায়ে গ্রহণ করা কতটুকু যৌক্তিক হলো। এবং আজকে সারাদিন আমরা দেখেছি ট্রেনে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়েছে, কিন্তু লঞ্চে যারা যাত্রী হিসেবে পরিবহন করেছেন সেখানে আসলে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। কালকে গণপরিবহন খুলছে, সেটি নিয়েও ভিন্ন ভিন্ন আলোচনা আছে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই ছুটি শেষ, অতঃপর আমাদের কি করণীয় আছে সেই সমস্ত প্রসঙ্গে। আমাদের সঙ্গে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে যারা আমাদের এখানে যুক্ত আছেন, তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল মাতলুব আহমদ, সাবেক সভাপতি FBCCI, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন জিহাদুল কবির, BPM অতিরিক্ত DIG ঢাকা রেঞ্জ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, তারা চাইলে নিউজ 24 যে নাম্বারটি দেবে আপনাদের জন্য, সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে প্রশ্ন, যুক্তি, তর্ক উপস্থাপন করতে পারেন। আমরা এর পাশাপাশি আছি সোশ্যাল মিডিয়াতে। আপনারা চাইলে নিউজ 24 এর ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ইউটিউবেও। কথা বলতে চাই ছুটি শেষ, অতঃপর আমাদের সামনে কি কি অপেক্ষা করছে। আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞকে দিয়ে প্রথমে শুরু করতে চাই, ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে আমাদের দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে আসলে এখন যে সিদ্ধান্ত রাষ্ট্র গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত নেওয়ার মতো বৈজ্ঞানিক বাস্তবতায় আমরা ছিলাম কিনা, আর যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করেই ফেলেছি আমরা, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলে আসলে কোন বিষয়গুলোকে রাষ্ট্রকে মাথায় রাখতে হবে, এবং তার পাশাপাশি আমরা যারা নাগরিক আছি, যারা এই সমস্ত বিষয়গুলোকে মানতে উৎসাহিত করার জন্য আসলে রাষ্ট্রের কোন কোন প্রজ্ঞাপন বা কোন কোন বিজ্ঞাপন করা উচিত মানুষকে যুক্ত করার জন্য, আপনার কি মনে হয় ডক্টর তৌফিক জোয়ারদার? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বৈজ্ঞানিক কোনো যথার্থতা আছে কিনা এই সিদ্ধান্তের, সেটার উত্তর হচ্ছে না, সুস্পষ্টভাবে না। আমরা জানি যে একটা এপিডেমিক কার্ভ বলে, আমরা যে কার্ভগুলা, যে রেখাগুলো আমরা টেলিভিশনে বা পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখছি, যে সংখ্যা বাড়ার সাথে সাথে রেখাগুলোর একটা পরিবর্তন আমরা দেখছি, সেটার ভিত্তিতে আসলে সিদ্ধান্ত নেওয়া যায় যে আমরা কখন কোয়ারেন্টাইন বা কখন আমরা লকডাউন পরিস্থিতি উড্র করব, কখন আমরা কি সিদ্ধান্ত নিব। এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক সিদ্ধান্ত, এগুলো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নয়। এগুলো মানে কিছু জিনিস আমাদেরকে বিচার বিবেচনা করে সেই সিদ্ধান্তগুলো নিতে হয়। তার মধ্যে প্রধান যে দুটো, মানে সহজভাবে বোঝা যায় এরকম দুটো সিদ্ধান্ত হচ্ছে যে আমার কেস, অর্থাৎ গত এক সপ্তাহে আমার কেস যেটা থাকবে তার আগের সপ্তাহের তুলনায় সেই কেসের অর্থাৎ বাড়ার গতি কম হতে হবে। আমাদের কি বেড়েছে? উত্তর হচ্ছে না। কাজেই আমরা এটার জন্য প্রস্তুত না। আরেকটা প্যারামিটার থাকতে পারে, সহজ প্যারামিটার, সেটা হচ্ছে যে কত পার্সেন্ট মানুষ, আমি যেই পরিমাণ টেস্ট করছি তার সাপেক্ষে কত শতাংশ মানুষ আক্রান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে, অর্থাৎ পজিটিভ হচ্ছে। তো সেখানে আমরা দেখছি যে আগে এটা ছিল 12-13%, তারপরে এটাকে আমরা 16-17-18% ঘোরাঘুরি করতে দেখেছি। এখন আমরা দেখছি 20-21-22% পর্যন্ত। গতকালকে 22% ছিল, আজকে আমরা দেখছি 21%। তাহলে দেখা যাচ্ছে এই দুটো সহজ প্যারামিটারের প্রেক্ষাপটে কোনোটার ভিত্তিতেই আসলে এখন বৈজ্ঞানিকভাবে আমরা বলতে পারি না যে এখন লকডাউন সীমিত করার বা তুলে দেওয়ার সময় হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাচ্ছি যে আমরা যেহেতু তুলে দেয়াই হয়েছে, লকডাউন উড্র করা হয়েছে, তখন আমরা কি করতে পারি। সেক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু করণীয় আছে, যদিও এটা করাই উচিত না। প্রথম কথা হচ্ছে যেহেতু এটা হয়ে গিয়েছে, তারপর আমি বলবো যে কেন, মাথায় রাখতে হবে যে আমরা কেন এই ফ্ল্যাটেনিং দ্য কার্ভ এই টার্মটা ব্যবহার করি। তার কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত কিন্তু ইনফেকশন উধাও হয়ে যাবে না, চলে যাবে না। কিন্তু আমরা যেটা করি যে আমরা কেসগুলো যেন একটা দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে হয়, সেটার দিকে আমরা নজরটা দিই। কেন? কারণ এট এ টাইম একসাথে অসংখ্য মানুষ যদি হাসপাতালে ভিড় করে, তাহলে যেমন হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়বে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, মানুষ অনেক বেশি পরিমাণে আক্রান্ত হবে, মারা যাবে। তখন আসলে রাষ্ট্রের এবং আমাদের করণীয় কি, সে প্রসঙ্গে একটু কথা বললে ভালো হবে ডক্টর তৌফিক জোয়ারদার।
করণীয় সেটা হচ্ছে আস্তে আস্তে যেন এই কেসটা বাড়ে, যেন এটা হঠাৎ করে বেড়ে না যায় তার ব্যবস্থা করা। তাহলে যেহেতু আমরা সেই ব্যবস্থাটা করতে পারিনি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর জন্য সর্বোচ্চ নজর দিতে হবে। কারণ এইটা অবধারিত যে এরকম অপরিণত অবস্থায় লকডাউন শিথিল করলে প্রচুর পরিমাণে রোগী আসবে, এবং আমরা খবরও পাচ্ছি প্রচুর পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত যোগাযোগ, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, অনেকে কিন্তু এখন অনেকে নিজেরা অথবা তাদের বৃদ্ধ বাবা মা কিন্তু এখন মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, সেই খবরগুলো আমরা পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করবেন। তাহলে আমার কি করতে হবে? স্বাস্থ্য ব্যবস্থার উপর যেন চাপটা বেশি না পড়ে, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর জন্য, এটা এক রাতে রাতারাতি বাড়ানো যায় না বাই দ্য ওয়ে, কিন্তু আমি বলছি যে হাইপোথেটিক্যালি এখন আমাদের যেটা করণীয়, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে, যেটা আমরা গত দশক ধরে বাড়াতে পারি। আমি জানি না এটা ওভারনাইট কিভাবে বাড়ানো হবে, কিন্তু সেটাই হচ্ছে একমাত্র সমাধান। আর হচ্ছে মানুষের যেটা করতে হবে সেটা আমরা বারবার বলে এসেছি যে মানে রাষ্ট্রীয়ভাবে যদিও দূরত্ব বজায় রাখার, অর্থাৎ সামাজিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার বিষয়টি এখন একটু শিথিল হয়ে গিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যেন এই বিষয়ে নিজেদেরকে কখনো ছাড় না দিই, বিশেষ করে যারা একটু বয়োবৃদ্ধ আছেন, যাদের নন কমিউনিকেবল আমরা যেন আসলে নিজেদের দায়িত্ব নিজেরা গ্রহণ করে নিরাপদ থাকি। আপনার কাছে আমরা আবারও আসবো, এখন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শকের প্রশ্ন আছে আমাদের কাছে নিশ্চয়ই। দর্শক, আপনার নামটি বলে এবং অথবা না বলে আপনি আমাদের কাছে প্রশ্নটি করতে পারেন, আপনার যে বিষয়ে আপনি কথা বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোরের লালপুর থেকে বলছি। জি। আমি চারজন আলোচকের কাছে আমার প্রশ্নটা। জি। আমার প্রশ্নটা হচ্ছে, একটি পিপিআই এর দাম কত? পিপিআই ছাড়া কেউ ট্রেনে চড়তে পারবে না, শুধু মাস্ক না, কেউ ট্রেনে চড়তে পারবে না, কেউ আপনার লঞ্চে উঠতে পারবে না, কেউ গণপরিবহনে উঠতে পারবে না, কেউ কোনো অফিস আদালতে যেতে পারবে না। যদি পিপিআই এর ব্যবস্থা আপনি বলছেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছাড়া যেন আমার ঘর থেকে বাইরে না বেরোই এবং আমার জন্য কোনো পাবলিক গ্যাদারিং এ না যাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই আমরা। দর্শক, আপনার প্রশ্নটি জানতে চাই আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা থাকবে, যেহেতু আপনার আজকের বিষয়টা হচ্ছে অর্থপর, মানুষের জীবনের চেয়েও অর্থনৈতিক ব্যবস্থাটা কি চাঙ্গা করার জন্য কি সরকার এই ব্যবস্থা নিচ্ছে নাকি? সরকারের কি এটাই উদ্দেশ্য, মানুষের জীবনের বিনিময়ের চেয়ে অর্থনৈতিক চাঙ্গাটা তার কাছে বড়? মানে আপনি বলছেন যে আসলে জীবনকে এবং অর্থনৈতিক জীবনকে একসঙ্গে। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছেই আমরা আসতাম। আসলে অর্থনীতির কথাটি বারবারই এসেছে এবং আপনারা ব্যবসায়ী নেতা বা যারা অর্থনীতিবিদ তারাও এই উদ্যোগটাকে এক অর্থে স্বাগতই জানিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে এখন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতিকেও জোরদার করতে হবে, না হলে আমাদের সামনের দিনগুলোতে আসলে কোনো ব্যবস্থাকে আমরা আসলে ঠিকঠাক মতো রাখতে পারবো না। আপনার ব্যাখ্যা জানতে চাই আসলে এরপরে আমরা কি করতে যাচ্ছি বা এই সংকটটি আমরা কিভাবে মোকাবেলা করব, স্বাস্থ্য কাঠামোর সংকট এবং অর্থনৈতিক জীবনের সংকট। আব্দুল মাতলুব আহমদ আপনাকে প্রশ্নটি করেছিলেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি প্রশ্নটা শুনতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে আপনার সাউন্ড আসছে না। আচ্ছা, আপনার কাছে আমরা আবারও আসছি, তাহলে একটু পরে এই সাউন্ডটি যেন আসে সেই ব্যবস্থা একটু পিসিআর থেকে করা হোক। আমরা ঠিক এই প্রসঙ্গ নিয়ে আসলে গোলাম মোর্তজা আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে সিদ্ধান্ত রাষ্ট্র গ্রহণ করেছে এবং মাঠ পর্যায়ের যে বাস্তবতা আছে, অর্থনৈতিক জীবন তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন বা নিরাপত্তা, একটি কথা বলা হচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে যে এটি রাইট টাইম নয় সিদ্ধান্ত নেওয়ার। অন্য জায়গা থেকে অর্থনীতিবিদরা বলার চেষ্টা করছেন যে এছাড়া আমাদের সামনে আর কোনো উপায় খোলা ছিল কিনা, দুটির মধ্যে কোন সিদ্ধান্তটি সমন্বয় করতে পারত রাষ্ট্র বা পরবর্তীকালে কি করতে পারে? গোলাম মোর্তজা, আপনি কি আমাকে বলতে বলছেন? গোলাম মোর্তজাকে প্রশ্ন করেছি। গোলাম মোর্তজা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা অতিথিদের কথা শুনছি, অতিথিদের কেউ যদি একটু প্রশ্নটা আমাকে বলেন তাহলে আমার জন্য কথা বলা সহজ হয়। জি, ডক্টর তৌফিক জোয়ারদার, নিশ্চয়ই আপনি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, নাকি পাচ্ছেন না? আমি খুব হালকা শুনতে পাচ্ছি, খুব অল্প শুনতে পাচ্ছি। এখন মনে হয় আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। এবার বলেন প্রশ্নটা আবার করেন। আহমদ কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আমার সমস্যা। ওকে, তাহলে গোলাম মোর্তজা আমাকে উনি জানতে চাচ্ছেন, আমি একটু রিলে করি, আমি কিছুটা বুঝতে পেরেছি। উনি জানতে চাচ্ছেন যে জীবন এবং এই যে আমাদের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটার মধ্যে কোনো সমন্বয় করে একটা মধ্যবর্তী কিছু করা যেত কিনা, অর্থাৎ এই যে হঠাৎ করে লকডাউন উইথড্র করে দেওয়া হলো, সেটা না করে মধ্যবর্তী কিছু করা যেত কিনা, যেটাতে আমাদের জনস্বাস্থ্য কিছুটা সুরক্ষা হয়, আবার এদিকে
হয়তো জীবনের এই ঝুঁকিটাও যেন কিছুটা কমিয়ে আনা যায়, এরকম কোনো মাঝামাঝি কিছু করা যেতে পারে এরকম? জি, বুঝতে পেরেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ব্যবসায়ী থেকে শুরু করে আমরা যারা সাধারণ মানুষ, তাদের সবারই তো দুটি জিনিস দরকার। একটি হলো আমার জীবিকা অর্থাৎ আয়ের উৎসটা থাকতে হবে, আরেকটি হচ্ছে আমাকে জীবনে বেঁচে থাকতে হবে। জি দুটির একটা সমন্বয় খুব জরুরি ছিল। কিন্তু একটু দুর্ভাগ্যজনক হচ্ছে সরকারের একদম ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলো দেখেছি, এখন এত সময় হবে না যে কারণে আমি পুরো জিনিসটা বলবো না, জি একেবারে ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত সরকারের জায়গা থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, আমরা বিস্ময়কর ভাবে লক্ষ্য করছি যে সেই সিদ্ধান্তগুলোর সঙ্গে একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে বলছি না যে ওই সমালোচনা করি না যে সরকার কিছু করছে না, আমি ওই সমালোচনা করি না যে সরকার চেষ্টা করছে না। নিশ্চয়ই সরকার চেষ্টা করছে, নিশ্চয়ই সরকার কাজ করার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটির সঙ্গে আরেকটির সমন্বয়ের খুব অভাব। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত লকডাউনে থাকবে, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি কোনো আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নয়। সিদ্ধান্তটি হওয়া দরকার ছিল বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত। তো সেই বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্তের জন্য সরকারের যে একটি বিশেষজ্ঞ কমিটি ছিল, টেকনিক্যাল কমিটি ছিল, সেই টেকনিক্যাল কমিটির যারা আছেন, যারা সামনে এসে কথা বলেছেন এই লকডাউন শিথিল, আমরা ইনফ্যাক্ট লকডাউন দেইনি, আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছি। এটাই একটি ভুল টার্ম, আমাদের লকডাউনে যাওয়া উচিত ছিল, সাধারণ ছুটি এই ভুল টার্মে থাকা উচিত হয়নি। কিন্তু এই সাধারণ ছুটির মেয়াদ আরো বাড়ানো হবে কিনা এই কেন্দ্রিক আমরা যখন বিশেষজ্ঞ কমিটির বক্তব্য দেখলাম, সেই বিশেষজ্ঞ কমিটির বক্তব্য যে এখন শিথিল করাটা আত্মঘাতী হবে। অর্থাৎ আপনি শুরুতে যেটা বলেছিলেন যে কার্ভটা আমাদের প্রতিনিয়ত বাড়ছে, শনাক্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো সেই রকম সময়ে শিথিল করলে এটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এটা বিশেষজ্ঞ কমিটির বক্তব্য। কিন্তু সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বা প্রশাসনিক সিদ্ধান্ত শিথিল করা হলো। এখন এখানে একটি নিঃসন্দেহে একটি বিষয় আছে যে যদি অর্থনীতি ঠিক না থাকে, যদি আমার জীবনযাপন ঠিক না থাকে, ব্যবসা বাণিজ্য ঠিক না থাকে, তাহলে আমি কিসের উপরে ভিত্তি করে বাংলাদেশকে চলবে? এখন এই জায়গাটিতেই প্রশ্ন যে আজকে থেকে বলা হচ্ছে আগামী 2 সপ্তাহ বা করোনা ভাইরাস পৃথিবী থেকে কবে চলে যাবে আমরা জানি না, সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় কবে আসবে তা আমরা জানি না, করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে আসবে তা আমরা জানি না। কিন্তু আমরা একটি জিনিস জানি যে করোনা ভাইরাসের একটি বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানকে দিয়ে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি এবং নিম্ন গতি দুটিকে মোটামুটি ভাবে একটা পরিমাপ করা যায়। তো বর্তমান সময়ে আমরা আছি ঊর্ধ্বগতির সবচেয়ে ঊর্ধ্বে। সামনের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময়টা আমরা এই রকমই অতিক্রম করব। তো প্রশ্ন হচ্ছে আমার ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, অফিস লাগবে, সবই লাগবে, সব দরকার, কিন্তু একটা রাষ্ট্রের অবস্থা কি এত দুর্বল যে আগামী 3টা সপ্তাহ আমি অপেক্ষা করতে পারবো না? যে ঠিক আছে আমি এই 3 সপ্তাহ পর্যন্ত কঠোর লকডাউন দিয়ে আমি গরিব মানুষের খাওয়ানোর ব্যবস্থা করব, ক্ষতি হবে সেটি আমরা পুষিয়ে নিব, ব্যবসায়ীদের ক্ষতি হবে সেটি আমরা পুষিয়ে নিব কোনো না কোনো ভাবে। এই প্রতি আমি যত সহজে বলছি নিশ্চয়ই কাজটি করা এত সহজ নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন জীবিকার সম্পর্ক, আমার জীবনের সম্পর্ক, সেই জায়গাটিতে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বা সর্বোচ্চ ধরেন যদি 1 মাস কেন আমি অপেক্ষা করতে পারবো না? এই যে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি কোট আনকোট স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধি নিয়ে বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে জানতে চান, 200 মানুষ ভালো করে বলতে পারবে কিনা, বুঝাতে পারবে কিনা আমরা নিশ্চিত। আরেকটি হচ্ছে সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব কোথায়? আপনি আজকে থেকে এই পর্যন্ত আপনি কোথায় সামাজিক দূরত্ব দেখলেন? কোথাও সামাজিক দূরত্ব দেখেন নাই, পালন করা হয়নি। এখন আমাদের এখানে, আমি শেষ করি আমার বক্তব্য, আমাদের এখানে অদ্ভুত একটা মানসিকতা তৈরি হয়েছে, যারা সিদ্ধান্ত নিচ্ছেন, যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে, যে মানুষ আইন মানলো না, মানুষ স্বাস্থ্যবিধি মানলো না, মানুষ সামাজিক দূরত্ব মানলো না। এই যে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজেদের দায় মুক্তি থাকার যে একটা ফর্মুলা আমরা আবিষ্কার করেছি, এটি অত্যন্ত আত্মঘাতী ফর্মুলা, এটি অত্যন্ত বুমেরাং ফর্মুলা। গোলাম মুর্তজা, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তের জন্য। আব্দুল মাতলুব আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? লকডাউনটি বাস্তবায়ন করার জন্য আমাদের সেই অনুযায়ী উদ্যোগ বা পদক্ষেপ। আমাকে কি আব্দুল মাতলুব আহমেদ শুনতে পাচ্ছে পিসিআর? আচ্ছা, আমরা জিহাদুল করিম আপনার কাছে একটু রিলে করলে হয়তো অফিসিয়াল রিলে করে দেন। শুনতে পাচ্ছেন? কারণ আমি শুনতে পাচ্ছি না, ডিআইজি সাহেব শুনতে পাচ্ছেন না। জিহাদুল করিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথাটা খুব ইকো আসছে, যার জন্য শুনতে কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না কথাগুলো। আচ্ছা, আপনাকে আমি প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে দুটি প্রশ্ন এখানে আছে। সেটি হচ্ছে রাষ্ট্র সিদ্ধান্ত নেওয়ার পরে মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বটি পড়ে সরাসরিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে, এবং যেহেতু পুলিশ ফ্রন্টলাইন ফাইটার এবং এই দুর্যোগের মধ্যে পুলিশ একটি বড় ভূমিকা পালন করেছে, এবং
আজকে থেকে সবকিছু স্বাভাবিক হওয়া শুরু হচ্ছে, কালকে গণপরিবহন রাস্তায় নামছে। আপনাদের প্রতি কি নির্দেশনা আছে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে? মাঠ পর্যায়ের স্বাস্থ্যবিধি যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটিকে আপনারা মাথায় রেখে কিভাবে এই মানুষের চলাচল নিয়ন্ত্রণ করবেন? আপনাদের পলিসিটা কি আসলে এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, জিহাদুল কবির। জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যদি আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারি, তাহলে এই বর্তমান যে সিচুয়েশন তৈরি হচ্ছে সেই সিচুয়েশনে বাংলাদেশ পুলিশ কিভাবে কাজ করবে এবং এই কিভাবে এটা মেনটেন করবে। আমি বলতে চাই যে আমাদের এই বিষয়টা একদমই নতুন ছিল। যখন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে আসে, তখন এটা আমাদের বাংলাদেশ পুলিশের কাছে জিনিসটা নতুন ছিল, কিন্তু খুব অল্প সময়ের ভিতর কিন্তু বাংলাদেশ পুলিশ এই সিচুয়েশনের সাথে কোপ করে গেছে এবং এটা কিভাবে করতে হয় এবং এটা আমরা পেশাদারিত্বের সাথে কাজগুলো শুরু করেছি এবং আজকে থেকে কিছু ওপেন হয়েছে এবং আগামী দিন থেকে পুরোপুরি ওপেন হয়ে যাবে। আমরা বাংলাদেশ পুলিশ একটা নির্দিষ্ট আইন এবং বিধি মেনে চলে এবং সরকারের যে সকল নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো প্রতিপালন করার সর্বোচ্চ চেষ্টা করে। আমাদের কাছে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন এসেছে, আমাদের সড়ক পরিবহন থেকে প্রজ্ঞাপন এসেছে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনগুলো এসেছে যে এই বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের কাজগুলো করব এবং সেভাবে আমরা আমাদের যে আন্ডার কমান্ড আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে এবং এই যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো প্রতিপালন করার জন্য আমাদের সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা আছে তাদেরকে আমরা ব্রিফ করেছি এবং তারা ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার, বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ এবং মেট্রোপলিটন কমিশনাররা সংশ্লিষ্ট শ্রমিক, বাস মালিক সমিতি সহ সকলের সাথে মিটিং করেছে এবং বাস চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধটার কথা বলা হয়েছে যে প্রতিটা বাসে অর্ধেক সংখ্যক যাত্রী পরিবহন করবে, আমরা এটা এনশিওর করবো। এনশিওর করার যেহেতু এখানে মালিক সমিতি এগ্রি করেছি, শ্রমিকরা এগ্রি করেছি, সুতরাং আমার মনে হয় যে এটা ইমপ্লিমেন্ট করতে আমাদের খুব বেশি ব্রেক পেতে হবে না। জিহাদুল কবির, আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন কিনা? আপনার কাছে আমার একটা প্রশ্নও ছিল, আসলে আপনি আপনাদের পদক্ষেপগুলো বলছেন, আপনি কি আমাকে একটুও শুনতে পাচ্ছেন জিহাদুল কবির? জি। আচ্ছা, আপনারা বলছেন যে আপনাদের কোনো অসুবিধা হবে না মাঠ পর্যায়ে এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরিবহন সেক্টরকে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপনকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমরা আজকেও দেখেছি, আসলে যদি আমরা ট্রেনের কথা বলি, ট্রেনে কিছুটা স্বাস্থ্যবিধি মানতে আমরা দেখেছি, কিন্তু সদরঘাট থেকে যে সমস্ত মানুষজন এসেছেন লঞ্চে কিন্তু আসলে কোনোভাবে স্বাস্থ্যবিধির বালাই সেখানে ছিল না এবং মানুষের যে আসলে স্বাস্থ্যবিধি না মানার যে একটা প্রক্রিয়া বা প্রবণতা আছে, সেটিকে আপনারা কিভাবে মানানোর ব্যবস্থা করবেন মাঠ পর্যায়ে? জিহাদুল কবির, এটি কতটুকু বাস্তবসম্মত বলে মনে হচ্ছে আপনার কাছে? যেহেতু আগামী দিন খুলবে সেহেতু আজকে একটু চাপটা বেশি ছিল, আমার বিশ্বাস যে আগামী দিন থেকে এই চাপটা কমে যাবে এবং আপনারা জানেন যে সংক্রামক রোগ প্রতিরোধ একটা আইন আছে 2018 সালের, সেই 18 সালের এই আইনে এই জাতীয় ঘটনাগুলো আপনার মোবাইল কোর্টের 2009 এর 117 তফসিলে এটা মোবাইল কোর্টের বিচারযোগ্য। আমরা চাইবো মানবিক পুলিশিং এর মাধ্যমে এটা বন্ধ, যদি সেটা না হয় সেক্ষেত্রে আমরা এই আইনগত যে প্রক্রিয়া আছে সেই, তার মানে পুলিশ সামনের দিনে একটু কঠোর অবস্থানে যাওয়ার ব্যাপারেও পরিকল্পনা করছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আব্দুল মাতুব আহমেদ, আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, যান্ত্রিক গোলযোগে আপনি শুনতে পাচ্ছিলেন না। সরি। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, সেটি হচ্ছে যে জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় করতে গিয়ে রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করেছে সবকিছু খুলে দেওয়ার। আসলে এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল কিনা, এটি একটি বড় প্রশ্ন হিসেবে উঠেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন যে এটির বাইরেও বিকল্প ছিল, যারা বিশ্লেষক তারা বলছেন বিকল্প ছিল, কিন্তু রাস্তাঘাটে বা জনজীবনে স্বাস্থ্যবিধি খুব একটা মানার দৃষ্টান্ত আমাদের সামনে কিন্তু নেই। কিভাবে সামনের দিনে আমরা সমন্বয় করব, অর্থনীতিকেও বাঁচাবো, জীবনকেও বাঁচাবো? আব্দুল মাতলুব আহমদ। ধন্যবাদ। আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জি জি, আমরা শুনছি, বলুন। ওকে, থ্যাংক ইউ। আমরা কিন্তু বাংলাদেশে ওই অন্যান্য দেশের চেয়ে পরে পেয়েছি এই যে একটা ভয়াবহ যে ডিজিজ, যে ভাইরাস, এটা কিন্তু সব জায়গায় চায়না, তারপরে ইউরোপ, তারপরে আমেরিকা, তারপরে ভারত, তারপরে আমরা, কিন্তু সবখানে দেখা যাচ্ছে যেখানেই ভাইরাস গিয়েছে সেখানেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে পুরো দেশ, এক্সেপ্ট এ ফিউ সাকসেসফুল ওয়ান। জি। এখন
যদি সুদূর ইউএসএ দেখি, সেখানেও কিন্তু দেখবেন যে জীবন আর জীবিকা নিয়ে এখনো মারামারি হচ্ছে, যে কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের দেশ খুব লাকি, লাকি ইন দ্য সেন্স যে আমাদের একজন নেতা পাওয়া গেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি কিন্তু ওনার কথায়, আপনি আওয়ামী লীগ করেন কি অন্য রাজনীতি করেন, আপনি হিন্দু হন কি মুসলমান হন, সবাই কিন্তু ওনার এক ডাকে কিন্তু ঘরে চলে গেছে। কিন্তু ঘরে কতদিন থাকবে? বাংলাদেশের মতো ইকোনমি, ঘরে থাকতে গেলে আমাদের পুরো 2 বছর থাকতে হবে। 2 মাসেই দেখেন যে কেউ কিন্তু ঘরে আর থাকতে পারছে না। সেটা আমাদের ছোট ছোট যেগুলো বস্তি আছে কিংবা গ্রাম আছে, সেখানে কিন্তু তারা গ্রামেও দেখা গেছে যে ঘরে থাকতে পারে না। কিন্তু আমরা একটু লাকি এই সেন্সে যে এখনো কিন্তু আমাদের গ্রামে সেভাবে ছড়াই নাই। আমাদের হটস্পট গুলো হচ্ছে সে বড় বড় শহরগুলাই। তা কিন্তু আমরা আসলে এবং ঈদের আগে যে কয়েকটা ব্যবস্থাপনা spot- করেছি গ্রামে আমাদের ছড়াবে, আমি যদি বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করি, যে এই যে আপনি বলার চেষ্টা করছিলেন যে জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় করতে গিয়ে রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই আমাদের ফলপ্রসূ ফল দিচ্ছে। তো সামনের দিনগুলো আমাদের করণীয় কি আছে বলে মনে করেন আব্দুল মাতলুব আহমেদ? আপনাকে আমরা শুনতে সামনে পাচ্ছি। আমাদের যে জি, পজিশন আছে, জি এখানে আমরা স্বাস্থ্যবিধি যেটা বলা হচ্ছে, আমরা অফিসে, আমাদের ফ্যাক্টরিজে, সবখানে কিন্তু আমরা এই নতুন নিয়ম ফলো করছি। এবং এই নতুন নিয়ম ফলো করার জন্য আমাদের প্রিন্সিপালরাও, টাটারাও কিন্তু ওখান থেকে চাপ দিচ্ছে, হিরোরা চাপ দিচ্ছে যে তোমরা কিন্তু কোনো রিস্কে যেতে পারবে না। তো আমরা যারা মানবো, আমরা কিন্তু আল্লাহ রহমতে আমি দেখেছি আমার এই এত বড় গ্রুপে অনেক কম লোকের কিন্তু কোভিড হয়েছে, কিন্তু আমরা প্রথম থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছি। প্রবলেম হচ্ছে যেভাবে তৌফিক সাহেব বললেন, মুর্তজা সাহেব বললেন, যে এই স্বাস্থ্যবিধি কি সবাই মেনে চলবে এখন? অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ কন্ডিশনে, যেমন বাস বলেন কিংবা ট্রাক বলেন যে কালকে চালু হচ্ছে, কিংবা শহরে যে হাজার হাজার মানুষ এখন চলে আসবে আমরা দেখতে পাচ্ছি, তারা লঞ্চে আসছে একেবারে ভিড় করে। এখন এখানে যদি আপনি আপনার সচেতন না হন, এখানে সরকার কি করতে পারে? এখন যদি সরকার লকডাউন করে দিতে পারে 2 বছর, কিন্তু আপনার ইকোনমি কিছু থাকবে না। সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে, উই হ্যাভ টু বি রেসপন্সিবল। যার জন্য আমরা ফোর্সি করেছিলাম যে আপনি যদি স্বাস্থ্যবিধি না মানেন, আপনার ফাইন হতে পারে, পেনাল্টি হতে পারে, জেল হতে পারে। সেটাও কিন্তু আমরা আজকে পেয়েছি। সেজন্য আমি মনে করি যে এইটা ছাড়া কোনো উপায় নাই, আমাদেরকেই আমাদের প্রোটেকশন করতে হবে। সরকার যতটুকু সম্ভব তারা কিন্তু এগিয়ে গেছে, করেছেন। এবং তার মানে এখন আসলে বিরাট দায়িত্ব বড় প্রণোদনা নাগরিকদের, দিয়েছেন। যারা আসলে টাকা তো দায়িত্ব এমনিই নাই, জি। তারপরে প্রণোদনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে নাগরিকদের দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রের সিদ্ধান্তগুলো মানার ক্ষেত্রে, এটি আপনার বক্তব্য অনেক ক্ষেত্রে আব্দুল মাতলুব আহমেদ। প্রশ্নটা জি, আপনাদের সবার কাছে আমি আবারও আসবো, আমাদের ছোট বিরতি নেবার সময় হয়েছে, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে থাকেন, আমরা বিরতির পরে যখন ফিরে আসব তখন আসলে তার পরের বাস্তবতা নিয়ন্ত্রণ করার জন্য নাগরিক দায়িত্ব কি হতে পারে, রাষ্ট্র কি দায়িত্ব গ্রহণ করতে পারে, এই দুয়ের সমন্বয় কিভাবে করতে পারি সে প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন, বিরতি নিয়ে ফিরবে একটু পরে আমরা। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম ছুটি শেষ, অতঃপর অনেকগুলো প্রশ্ন আছে আমাদের মাথায়। সব আলোচক কি তাদের ব্যক্তিগত যে অবস্থান থেকে তাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই, আপনি সব আলোচকদের বক্তব্যই শুনেছেন, সেটি হচ্ছে যে একটি অর্থনৈতিক জীবনকে চাঙ্গা রাখা, অন্যটি জনজীবনের আসলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। তার পাশাপাশি পুলিশ অনেক ক্ষেত্রেই কনফিডেন্ট, তারা বলছেন যে আগামীকালকে থেকে গণপরিবহনকে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। যদিও আজকে প্রথম দিনে আমরা 50-50 চান্স বলতে পারি, ব্যর্থতাও ছিল, সফলতা ছিল। আপনার ব্যাখ্যা কি থাকবে, আপনার পরামর্শ কি থাকবে গোলাম মুর্তজা? জি, ধন্যবাদ আপনাকে। আমি কয়েকজনের কথার কয়েকটি প্রসঙ্গ বলি। যেমন পুলিশের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, প্রথমে একটা কথা বলে রাখি যে কোভিড-19 বা করোনা ভাইরাস আমাদের সামনে পুলিশের একটা মানবিক চরিত্র উন্মোচন করেছে। আমরা একটা মানবিক পুলিশ দেখেছি, যে পুলিশ বাংলাদেশের মানুষ এর আগে সেইভাবে দেখেনি অথবা মানুষের পারসেপশনে বিষয়টি ছিল না। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। পুলিশ এই ধারাটি বজায় রাখবে, এটা থাকবে নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আজকে কিছুটা বিশৃঙ্খলা ছিল, আগামীকাল হয়তো বা এটা নিয়ন্ত্রণ করা যাবে।
দুর্ভাগ্যজনক হলেও সত্যি আগামীকালের পরিস্থিতি আরো অনেক বেশি বিশৃঙ্খল হবে। তার কারণ হচ্ছে মানুষ বাড়বে। 2-2.5 কোটি মানুষের শহরে আপনি বাস দিয়ে 50% সিট খালি রেখে এটি আপনি নিয়ন্ত্রণ করবেন না। যে মালিকরা একমত হয়েছে সেই মালিকরাই কালকে বিশৃঙ্খলা তৈরি করবে। মালিকদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নাই, পুলিশের হাতেও নাই। এটি গেল একটি কথা, কালকে আমরা দেখবো। মতলুব ভাই কয়েকটি কথা বলেছেন, সেই জায়গাটিতে আমি আসি। বলা হচ্ছে যেটা গ্রামে তেমন একটা ছড়ায়নি, শহরে ছড়িয়েছে হটস্পট। গ্রামেও ছড়িয়েছে, আমরা শনাক্ত করিনি, পরীক্ষা করিনি, পরীক্ষা করতে পারিনি। সুতরাং আমরা শনাক্ত না করে ছড়াইনি এই কথাটা বলা যায় না। স্বাস্থ্যবিধি মানুষ মানে না, মানুষের মানার সুযোগ নাই। মানুষ মানে না একটা হলো সেই ব্যাপার, আরেকটি হচ্ছে মানুষের মানার সুযোগই অত্যন্ত সীমিত, কারণ তাকে জীবন জীবিকার জন্য বের হতে হয়। আরেকটি হচ্ছে মতলুব ভাই যে কথাটি বলেছেন যে 2 বছর কি লকডাউনে থাকবে না, 2 বছর থাকবে না। লকডাউনে থাকতে হবে আমাদের 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ বা সর্বোচ্চ 4 সপ্তাহ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণের একটি বিজ্ঞান আছে এবং সেই বিজ্ঞানটি সারা পৃথিবীতে প্রচলিত। আমরা করোনা ভাইরাস মোকাবেলার জন্য কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে যদি মোকাবেলা করতে যাই, তাহলে এই জায়গাটিতে বড় রকমের সমস্যা আসবে। আমরা ইউরোপ এবং ইউএস এর উদাহরণ দেখছি, বলছি যে তারা পারে নাই বা নানা জটিলতার কথা বলছি। আমরা তো দক্ষিণ কোরিয়ার উদাহরণ সামনে আনতে পারি, আমরা তো 10 কোটি মানুষের দেশ ভিয়েতনামকে তো সামনে আনতে পারি। পোশাক শিল্প দিয়ে আমরা ভিয়েতনামকে ডমিনেট করি। তো করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে আমরা ভিয়েতনামের কাছে এত বড়ভাবে অসহায় অবস্থায় থাকলাম কেন? ভিয়েতনাম যে প্রক্রিয়াতে নিয়ন্ত্রণ করলো, আমরা সেই সমস্ত প্রক্রিয়ার দিকে গেলাম না কেন? আগামী দিনগুলোতে আমাদের যদি করোনা ভাইরাস মোকাবেলা করতে হয়, করোনা ভাইরাস থেকে জনজীবনকে যদি বাঁচাতে হয়, তাহলে অবশ্যই সরকার এখন যে সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 সপ্তাহ, কমপক্ষে আগামী 3 সপ্তাহের জন্য সেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করে তারপরে আপনার স্বাস্থ্যবিধি, তারপরে আপনার সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি যতটা পারা যায় নিশ্চিত করতে হবে। সামাজিক গোলাম মুর্তজা, রাষ্ট্র কিন্তু আরেকটি কথা বলেছেন যে আগামী 15 দিন তাদের জন্য এটি পরীক্ষামূলক বাস্তবতা। এই পরীক্ষামূলক সিদ্ধান্তের পরে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে, এটি কি আপনি বিবেচনা আনছেন কিনা আসলে আলোচনার মধ্যে? গোলাম মুর্তজা, আর আপনার সময় আছে আর 40 সেকেন্ড। গোলাম মুর্তজা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? গোলাম মুর্তজা, আপনি কি আমাকে শুনছেন কিনা এখন এই মুহূর্তে? জি, এখন শুনছি, বলুন। জি, আপনাকে প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র তাদের প্রজ্ঞাপনের মধ্যে বা প্রজ্ঞাপনের পরে বলেছেন যে 15 জুন পর্যন্ত তারা একটি পরীক্ষামূলক বাস্তবতার মধ্যে থাকবে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা হওয়ারও সুযোগ আছে। এটি কি আপনি আপনার আলোচনার মধ্যে আনবেন কিনা অল্প করে 30 সেকেন্ডের মধ্যে? সুযোগ আছে, এরকম একটি সুযোগ রাখাটাকে আমি সাধুবাদ জানাই। জি। কিন্তু যে সময় পর্যন্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারণ করা হচ্ছে সেই সময়টি বাংলাদেশের জন্য বিজ্ঞান বলছে সেই সময়টি সবচেয়ে বিপজ্জনক। আপনি সবচেয়ে বিপজ্জনক আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারপরে সেখান থেকে বের হয়ে আসবেন, এটি পরীক্ষা। গোলাম মুর্তজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আব্দুল মাতুব আহমদ, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। যদি গোলাম মুর্তজার কথা থেকে একটি কথা আপনার কাছে নিয়ে আসি, রাষ্ট্রের আরো অনেকগুলো অপশন ছিল, ব্যবসায়ীদের আরো অনেকগুলো অপশন ছিল, কিন্তু অপশনগুলো না নিয়ে আসলে জীবনকে তুচ্ছ করে অনেক ক্ষেত্রে ঝুঁকিতে ফেলেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকে বলার চেষ্টা করছেন। অর্থনীতির জায়গা থেকে এবং মানবিকতার জায়গা থেকে নিশ্চয়ই আপনারও ব্যাখ্যা আছে, আপনার ব্যাখ্যা জানতে চাই আমরা। আব্দুল মাতুব আহমদ। আমার আসলে আমি কেন এগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আরো অনেক বড় বড় সায়েন্টিস্ট রয়েছেন, বড় বড় বিজ্ঞানী রয়েছেন, তারা কিন্তু অনেক কিছুই বলছেন। আর আমাদের সরকার কিন্তু সবকিছু দেখে বিবেচনা করে আস্তে আস্তে কিন্তু এগুলো স্টেপস গুলো নিয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন ভারতেও ওদের কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ ডেথস এন্ড হাইয়েস্ট নাম্বার অফ যে এফেক্টিভ হচ্ছে, তারপরেও তারা কিন্তু খুলে দিচ্ছে। দেখা গেছে তারা বাড়িয়েছে, ইনফ্যাক্ট সিদ্ধান্ত এটা তারা তাদের লকডাউন বাড়িয়েছে, কিন্তু তারা আবার রেড, গ্রিন জোন, ইয়েলো জোন করে বার করে দিয়েছে এবং অনেক জায়গায় তারা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাচ্ছে। কারণ আমাদের টাটা ফ্যাক্টরিও খুলে গেছে 4-5 জায়গায়। আমরা তো ডাইরেক্টলি সরাসরি ভারতের সাথে কাজ করছি, তাদের প্রতিটা স্টেপস আমরা ওয়াচ করি। এবং আমি যেটা দেখেছি সেটা হলো যে এটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন এবং কোনো সিদ্ধান্তই যে কারেক্ট এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। মুর্তজা সাহেব যখন বললেন যে আর 3 সপ্তাহ পরে বা 4 সপ্তাহ পরে এর নিচে নেমে যাবে, এটা কিন্তু উনি কেন আর কেউ আমরাও কেউ বলতে পারবো না। কারণ এটা সিচুয়েশনটা এরকম যে ইয়েস, লকডাউন থাকলে অবশ্যই আপনি যদি মাথায় না থাকে তবে মাথা ব্যথা হবে কেন? তো সেজন্য বিজ্ঞান তাই বলছে। এখন লকডাউন কতদিন থাকবেন
প্রথমে কিন্তু আমাদের বলা হয়েছিল এক্স নাম্বার অফ ডে। আব্দুল মাতুব আহমেদ, আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলি। আব্দুল মাতুব আহমেদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করেই ফেলেছে, আসলে গ্রহণ করার পরে তো অনেকগুলো ধাপ আছে। সেক্ষেত্রে নাগরিক দায়িত্ব যেমন আছে, তার সঙ্গে সঙ্গে আপনারা যারা উদ্যোক্তা তাদেরও দায়িত্ব আছে অনেক ক্ষেত্রে। আমরা ধরে নিচ্ছি যে খুলে ফেলেছে রাষ্ট্র, আর সিদ্ধান্ত পুনর্বিবেচনা হওয়ার সুযোগ খুব সহসাই তৈরি হচ্ছে না। এখন তো অনেক কিছু করণীয় আছে। আমরা যদি রাস্তাঘাটে মাস্ক পরে বের হই, সামাজিক এবং শারীরিক দূরত্ব মানার চেষ্টা করি, তাহলে অনেক ক্ষেত্রে নিজেকে নিরাপদ করতে পারবো। আব্দুল মাতুব আহমেদ। ওয়েল, আমি যেটা আমাদের গ্রুপে করেছি, জি। আমরা ইন্ডিভিজুয়ালি ধরে নিচ্ছি যে চারদিকে কোভিড আছে, তো আই হ্যাভ টু প্রোটেক্ট মাই সেলফ। তার মানে সব জায়গায় আমার মাস্ক ইজ কম্পালসারি, আমার পিপিই লাগবে যদি আমি অনেক ভিড়ের মধ্যে যাই, এবং হাত গ্লাভস পরবো যদি আমি সেরকম জায়গায় যাই। সেরকম ভাবে আমাদেরকে অফিসে ঢোকার সময় অনেকগুলো আমাদের স্টেপ যেতে হয়, আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো স্টেপস আছে। তারপরে 6 ফুটের পাশে আর কোনো লেবার কাজ করছে না, আমাদের অ্যাসেম্বলি লাইন স্লো করে দেওয়া হচ্ছে যাতে আমরা ওই স্ট্যাগারিং ভাবে প্রোডাকশন করতে পারি। অনেক কিছু চেঞ্জ আনতে হয়েছে। এবং কেন করা হয়েছে? এগুলো তো এক্সপেন্সিভ। অবশ্যই করা হয়েছে যাতে সরকারের যে ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কদিন আগেও বলেছেন যে আমাদেরকে ইকোনমিটাকেও চালু রাখতে হবে, আনলিমিটেড আমরা লকডাউন যেতে পারবো না। আমি মনে করি যে এখন আমাদের রেসপন্সিবল হতে হবে, যারা এন্টারপ্রেনার্স, যারা ব্যবসায়ী, যারা ইন্ডাস্ট্রির মালিক, প্রত্যেককে এবং যারা নাগরিক, যে যার ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সাহেবরা কে ওনারা কতক্ষণ আর প্রেশার দেবেন? আমি অনেক জায়গায় দেখেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু, যেহেতু পুলিশের প্রসঙ্গ এনেছেন, আমরা জিহাদুল কবিরের কাছে আবার একটু আসতে চাই। আসলে একটি আলোচনা হচ্ছে এরকম যে পুলিশ অনেকখানি আস্থার জায়গায় এসেছে, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয় পুলিশ সবসময় আস্থার জায়গায় ছিল, ভালো কাজ করছিল, হয়তো বা নেগেটিভ সংবাদগুলো সবসময় সামনে আসতো। এটি একটি ভিন্ন আলোচনা, কিন্তু যে দায়িত্ব পুলিশের কাঁধে পড়েছে সে দায়িত্ব মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা এবং না করা নিয়ে, বাস্তবায়ন করতে পারা না পারা নিয়ে সব মহলেরই কিছুটা শঙ্কা আছে, আবার অনেক আশা ভরসার জায়গাও আছে। ঠিক সেই জায়গা থেকে আপনাদের প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা, এই দুটিকে ব্যাখ্যা করে আপনারা যদি কিছু বলতে চান একটু ব্যাপারে। জিহাদুল কবির। জি, ধন্যবাদ। আমি আগেও বলেছি যে আমাদের 2 মাস আগে আমাদের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হয়েছে। আমরা 2 মাস আগে কিন্তু কাউকে মাস্ক পরা অবস্থায় খুব বেশি দেখতাম না, এখন কিন্তু প্রায় 90% লোকই মাস্ক পরে এবং এই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে। আজকেও আমি একটা অফিসে গেছিলাম, সরকারি অফিসে, এবং সেখানে প্রবেশ থেকে শুরু করে অফিসার সাথে কথা বলা পর্যন্ত টোটাল যে প্রসেসটা, আমার কাছে মনে হয়েছে যে সে ওই অফিসটা যথেষ্ট সচেতন। এবং এরকম শুধু ওই সরকারি অফিসটাই না, এবং অন্যান্য অফিস আদালতও কিন্তু এখন এই সচেতনতা গ্রহণ করেছে। এখন আমাদের মাঠ পর্যায়ে আমাদের যে পুলিশের যে মনোবল, সেই মনোবল এখন আমি বলবো যে তুঙ্গে আছে। আমাদের প্রথমে একটু আমরা দ্বিধায় ছিল হয়তো, কিন্তু পরবর্তীতে যখন আমাদের যারা আক্রান্ত হচ্ছে সেই সকল পুলিশ সদস্যদের যখন তারা সুস্থ হয়ে ফিরছেন, সুব্যবস্থা হচ্ছে, তারপর থেকেই ফোর্স এবং এই যে তাদের ইনসেন্টিভের ব্যাপারে যখন ঘোষণা এসেছে, তারপর থেকেই ফোর্স কিন্তু পূর্ণদমে কাজ করছে। এবং আমাদের যে চ্যালেঞ্জটা আছে, এবং সেই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করার জন্য, এবং তারা ফিল্ড পর্যায়ে যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এটা আমরা সফল হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরেকটি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে পুলিশ একটা সময় এই সংকটের মধ্যে একরকম ভাবে মানুষকে বুঝিয়ে কাউন্সিলিং করে আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। এখন যখন সবকিছু খুলেই গেল, তখন কি পুলিশ আরেকটু আইনের প্রয়োগ করবে কিনা, আরেকটু কঠোর হবে কিনা, বা আসলে যে সমস্ত আপনি একটু আগে বলছিলেন যে আসলে আমাদের একটি সংক্রামক ব্যাধি আইন আছে, সেই আইনে অনেকগুলো ধারা আছে, সেইখানে জেল জরিমানার কথা উল্লেখ করা আছে, সেটি আপনারা কতটুকু মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যাপারে নির্দেশনা পেয়েছেন? আপনার কথা কিন্তু আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমরা কোশ্চেনটা কিন্তু আমি আপনাকে আবারও কোশ্চেনটা করছি আমি, যদি আপনি একটু শুনে থাকেন। সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক আইন আছে মাঠ পর্যায়ে মানুষকে আইন মানানোর ক্ষেত্রে। সংক্রামক ব্যাধি আইনটির কথা আপনি বিরতির আগে বলার চেষ্টা করছিলেন, সেই আইনটি প্রয়োগ করার ক্ষেত্রে পুলিশ কি আরেকটু কঠোর হবে কিনা, বা কি সিদ্ধান্ত পুলিশের উপরে এসেছে, সেটি যদি আপনি একটু বলতেন আমাদেরকে। জি, ধন্যবাদ। আসলে আমাদের তো বিভিন্ন ধরনের আইন রয়েছে, বিশেষ করে যে সংক্রামক যে আইনটা আছে সেটা আইনটা নন কগনিজেবল, এটা মোবাইল কোর্টের মাধ্যমে করতে হয়। এর বাইরেও কিন্তু আমাদের প্রচলিত কিছু আইন রয়েছে। যদি প্রয়োজন হয় আমরা সেখানে অবশ্যই আইনের কঠোর প্রয়োগ আমরা করবো। আমাদের মুক্তিযোদ্ধা ভাই যে কথাটা বললেন যে মালিক পক্ষ যদি তারা কখনো কথা শোনে না, এই জাতীয় একটা কথা আপনি আপনারা বক্তব্যে বলছেন যে মালিকদেরকে নিয়ন্ত্রণ করা একটু ডিফিকাল্ট। আমি বিশ্বাস করি যে বর্তমান পরিস্থিতিতে মালিক পক্ষ
আমাদের সাথে যে ধরনের কথা বলেছে, মিটিং করেছে, সেক্ষেত্রে আমরা এটা প্রতিপালন করতে মানে পারবো। আপনার অনেক ক্ষেত্রে এই ব্যাপারে আশাবাদী। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা সব সময় সব আলোচনায় বলি রাষ্ট্র এটা করলেন না, রাষ্ট্র এটা করতে পারতেন, আরও অনেক রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আসলে যারা নীতি নির্ধারক আছেন তারা তো সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ভুল বা শুদ্ধ সেটা নিয়ে আমরা কথা বলছি। মাঠ পর্যায়ে আসলে যে মানুষটি মাঠে কাজ করছেন বা যে মানুষটি আসলে আইনটি মানার জন্য কমিটমেন্ট করেছেন বিভিন্ন ক্ষেত্রে, আসলে সেই ক্ষেত্রেও আমরা অনেক নাগরিক গাফলতিও আমাদের চোখে পড়ছে। যখন শপিং মল খোলার কথা বলা হয়েছিল মানুষ কিন্তু মাস্ক পরে যায়নি, যখন স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছিল তখনও দেখেছি আসলে লঞ্চে মানুষ ঠেলে ঠেলে ওঠার চেষ্টা করেছে। কালকে বাসে হয়তো এমন দৃশ্য আমরা দেখতে পারবো। আর সেক্ষেত্রে দুটির মধ্যে সমন্বয় কীভাবে করতে পারবো? এবং আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে, যেহেতু আসলে সামনে আমাদের ঝুঁকি আছে অনেকগুলো, ঝুঁকির মধ্যেও মুক্তির পথ কীভাবে খুঁজে বের করতে পারি আমরা? ডক্টর তৌফিক জোয়ারদার। জি, ধন্যবাদ। আমি প্রথমে একটা জিনিস বলে দিতে চাই যে সারা পৃথিবীতেই মানুষের আসলে মানে বাংলাদেশিদের মধ্যে এমন কোনো জেনেটিক বৈশিষ্ট্য নেই যে তারাই কেবলমাত্র ভুল করবে বা আইন অমান্য করবে। সারা পৃথিবীতেই মানুষের একটা বৈশিষ্ট্য আছে, তারা একটা সুযোগ পেলেই সেটা অমান্য করার চেষ্টা করে। সেটা জার্মানিতে আমরা দেখেছি, আমরা এই মুহূর্তে আমরা আমেরিকাতে দেখতে পাচ্ছি, সেখানে সবচেয়ে বেশি মৃত্যু, তার মধ্যেও মানুষ রাস্তার মধ্যে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে। কাজে এটা বাংলাদেশের মানুষ বিশেষভাবে আইন অমান্য করে এরকম মনে করার কোনো কারণ নেই। তো এই বিষয়টিকে, অর্থাৎ মানুষ যে আইন অমান্য করতে পারে, পলিসি মেকাররা এটা কিন্তু ইকুয়েশনের অংশ ধরেই তাকে পলিসি মেক করতে হবে। তাকে এটা ধরে নিয়েই তাকে এমন সিদ্ধান্ত দিতে হবে যে মানুষ এই জিনিসগুলো অমান্য করবে, সেক্ষেত্রে আমার আসলে ব্যাকআপ প্ল্যানটা কি। তো সেটা আমি বলবো। আর আরেকটা কথা আমি অনেক জায়গায় বলি যে আসলে মহামারী এমন একটা, আমি এটা এমন একটা সিচুয়েশন যে এটা আসলে শুধুমাত্র ডাক্তার, শুধুমাত্র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দিয়ে হয় না। এখানে আসলে আরো অনেকটা লার্জার কম্প্রিহেন্সিভ প্ল্যানিং এর দরকার হয়, যেখানে সোশ্যাল সায়েন্টিস্টের দরকার হয়, যেখানে আপনার মতো গণমাধ্যম কর্মী যারা আছেন বা মুর্তুজা ভাইয়ের মতো গণমাধ্যম কর্মী যারা আছেন, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং তারা মানুষ কোন ল্যাঙ্গুয়েজটা শুনবে, কোন ল্যাঙ্গুয়েজটা বুঝে। আপনি যদি বলেন যে আমার সাধারণ ছুটি আমাদের দেশের কালচারে কি মিন করে, তাই না? আমাদের তো এই যে মেসেজিং এ আমার নজর দিতে হবে। তো এই দোষারোপটা আমার কাছে মনে হয় যে শুধুমাত্র মানুষের উপর, মানুষ আইন মানছে না তাই হচ্ছে, এটা আসলে দিস ইজ নট দ্য রাইট থিং। আপনাকে এটা মাথায় রেখেই প্রপার মেসেজিং করতে হবে এবং মানুষ যেন সহজে সেই আইনটা যেটা আমরা তাদের উপর চাপিয়ে দিচ্ছি বা তাদেরকে মানতে বলছি সেটা যেন তারা পালন করতে পারে, তার রাস্তাটা আমাকে, উই নিড টু পেভ দ্য ওয়ে ফর দেম so that they can maintain these rules and regulations. এইটা এত কিছু তৌফিক জোয়ারদার, এত কিছুর পরেও যদি সবকিছু খুলেই যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে গণপরিবহন বা গণব্যবস্থাপনা যখন মানুষ ব্যবহার করবে, সেই ক্ষেত্রে স্পেসিফিক আসলে আমাদের কি ধরনের সেফটি মেজার নেওয়া উচিত বলে মনে করেন? না, সেটা শুধু গণপরিবহন না। অত্যন্ত ধন্যবাদ, আপনাকে এটা খুব ভালো প্রশ্ন করেছেন। যে এটা আমরা জানি এবং আমাদের লাকিলি আমাদের সেটা আমরা দেখতেও পাচ্ছি কিছুটা, যে বলা হচ্ছে যে 50% এর বেশি মানুষ যেন বাসগুলোতে না উঠে একটার সিট যেন ফাঁকা রাখে, এই জিনিসগুলো বলা হচ্ছে। দিস আর অল রাইট। তারপরে হচ্ছে এই সাথে সাথে স্বাস্থ্য যে বিধিগুলো আছে সেগুলো বারবার মানুষকে, আমরা এগুলোকে রিইনফোর্সিং বলি, সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের রিইনফোর্সিং বলে এটাকে, যে তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে। আমি নিজেও অনেক সময় ভুলে যাই যে না, আমি আসলে হাত ধুতে ভুলে যাচ্ছি, নাকে মুখে চোখে হাত দিয়ে ফেলছি। এটা বারবার তাদেরকে যেন স্বাস্থ্য মেসেজটা, তারা যখন বাসে উঠছে বা যেখান থেকে তারা উঠছে, যে সেন্টার গুলো থেকে, সেখানে এই মেসেজিং গুলোর ব্যবস্থা থাকতে হবে। মাইকিং হতে পারে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে। আর হচ্ছে মতলব ভাই যেটা বলছিলেন, ওনাদের প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো, এটা শুধুমাত্র আপনাদের প্রতিষ্ঠান না, এটা যেন সব প্রতিষ্ঠান, অর্থাৎ সব ব্যবসা প্রতিষ্ঠান, সব ইন্ডাস্ট্রি যেন একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা মানতে পারে। সেটার জন্য অকুপেশনাল হেলথ স্পেশালাইজেশন আছে আমাদের দেশে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে বসে আপনারা একটা মানে খুব কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান আপনারা করবেন। এটা শুধুমাত্র আপনি হয়তো আপনার প্রতিষ্ঠানে এটা ফলো করছেন এরকম যেন না হয়, এটা যেন বাংলাদেশের সব, কারণ আপনার শ্রমিক শুধুমাত্র কিন্তু আপনার কারখানা থেকে বের হয়ে কিন্তু অন্য শ্রমিকের সাথে সংস্পর্শে আসবে, অন্য মানুষের সংস্পর্শে আসবে। সেফ থাকলে হবে না, সবাইকে নিয়ে সেফ থাকতে হবে আমাদের। আসলে ব্যাপারটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, থাকা দরকার। এবং অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে, অর্থাৎ আপনাদের মতো যারা স্টেক হোল্ডাররা আছেন, তাদেরও এই জিনিসটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। এটাকে আমরা ওই যে ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল মাতলুব আহমদ, আপনাকে ধন্যবাদ। গোলাম মুর্তজা, আপনাকে ধন্যবাদ। জিহাদুল কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আসলে রাষ্ট্র হিসেবে আমরা এখন যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করে যদি আমরা এটি বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়তোবা কিছুটা উপকৃত হব আমরা। আর যদি বাস্তবায়ন করতে না পারি, সেই ক্ষেত্রে সংক্রমণের স্বাভাবিক বৈজ্ঞানিক নিয়মে সংক্রমণ বাড়বে, মৃত্যুও বাড়তে পারে। সিদ্ধান্ত আমার এবং আপনার হাতে। আমরা যদি বেঁচে থাকি, অবশ্যই বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শুভরাত সবাইকে।